সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি একটু বেশ গুরুত্ব আছে সে বিষয়টির, এবং সেটি একটু গুরুতর ব্যাপার, গুরুত্ব না বলেও গুরুতর ব্যাপার, সেটা হচ্ছে আত্মহত্যা। আমরা কেউ চাই না আমাদের জীবনে আত্মহত্যার মতন ঘটনা কারো জীবনে ঘটুক বা কারো পরিবারে ঘটুক, কিন্তু আমাদের শুনতে হয় প্রফেশনাল হিসেবে, প্রায়ই আমাদেরকে মানুষ এসে বলে যে আমি আত্মহত্যা করিনি, কিন্তু আমার মধ্যে প্রবণতা আছে, আমার মনে হয় আমি কিছু একটা করে ফেলবো, কিংবা আমি নিজেকে ক্ষতি করি, আমি বুঝি না যে আমি এটা কেন করছি, আমার এটা করলে কি হচ্ছে, হয়তো সাময়িক একটু তৃপ্তি হচ্ছে, সাময়িক একটু স্বস্তি হচ্ছে, কিন্তু এটি তো আসলে কোনো সমাধান নয়। কিন্তু আত্মহত্যার কথা আমার প্রায় মনে হয়। এই যে আত্মহত্যার কথা মনে হচ্ছে বা এই প্রবণতাটা ভেতরে কাজ করছে, এটি আসলে কোত্থেকে হয়, কেন হয়, এটি চারপাশে কি ধরনের ঘটনাগুলো লুকিয়ে থাকে বা কি ধরনের ঘটনাগুলো ঘটে থাকে যার ফলে আমাদের এরকম প্রবণতা তৈরি হয়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছে তাদের সাথে। একজন হচ্ছে ডাক্তার সঞ্জিদা শারিয়া। ডাক্তার বলছি তোমাকে, আর চিকিৎসক আলাদা করে বললাম না। সঞ্জিদা একই সাথে চিকিৎসক এবং একই সাথে সাইকোথেরাপি প্র্যাকটিস করছে, ও প্রশিক্ষণ নিয়ে সাইকোথেরাপি করছে। তো আমাদের এই অনুষ্ঠানে ও অ্যাঙ্কারিংও করেছে, ওকে আমরা পেলে খুব খুশি হই। তো তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আর আছে মাকসুদ মালিক, তোমাকেও তো পরিচয় করাবার কিছু নেই, তুমি এতবার এসছো। মাকসুদ একজন কাউন্সিলর হিসেবে কাজ করছে, আমি কাউন্সিলর না বলে তোমাকে সাইকোথেরাপিস্ট বলতে চাই। তো যেহেতু প্রশিক্ষণ নিয়েছো, অনেক বছর ধরে কাজ করছো, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো তোমাকে দিয়ে শুরু করি সঞ্জিদা। আত্মহত্যা শব্দটা আমরা সবসময় শুনি, কিন্তু এটার যদি আমরা সংজ্ঞা খুঁজতে যাই তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আত্মহত্যা হলো ইচ্ছাকৃতভাবে নিজের জীবন কেড়ে নেয়া। ইচ্ছাকৃতভাবে আমরা যখন নিজের জীবন কেড়ে নিচ্ছি তখন সেটা আত্মহত্যা। তাহলে একটা শব্দে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে অসহায়ত্ব। মানুষটি আর কোনো সমাধান যখন পাচ্ছেন না, তখনই তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। প্রতি 30 থেকে 40 সেকেন্ডে একজন করে পৃথিবীতে মানুষ আত্মহত্যা করছে। তার মানে যেই সময় আপনি স্বাগতম বললেন দর্শকদেরকে, তখন থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন মানুষ এর মধ্যে বিশ্বব্যাপী আত্মহত্যা করে ফেলেছেন। ভয়ঙ্কর ব্যাপার, আসলে ভয়ঙ্কর ব্যাপার। এবং 2021 সালে বলছে যে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে, তার মানে তরুণদের মধ্যে, এটা 3 নাম্বার লিডিং কজ অফ ডেথ। এবং আরও ভয়ের কথা হচ্ছে যে এর 86% আত্মহত্যা হচ্ছে আমাদের মতন নিম্ন এবং মধ্যম আয়ের দেশে। আর আরেকটা ভয়ঙ্কর কথা হচ্ছে, এই গোটা পৃথিবীর বৈশ্বিক চালচিত্রে যে আত্মহত্যা হচ্ছে তার মধ্যে 20% হচ্ছে কীটনাশক পানে। এবং আমাদের দেশের মতন যেই সব দেশে কৃষি নির্ভর, সেখানে কীটনাশকের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। কাজে এটা আমাদের জন্য আরেকটা মাথায় চিন্তার ব্যাপার। আপনি যেটা বলছিলেন যে আত্মহত্যা কিন্তু আসলে কোনো একক কারণে হয় না, এর শারীরিক, মানসিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক কারণ থাকে। এবং মানসিক কারণে তো বিভিন্ন বিষণ্ণতা, অসুখ, মানসিক অবসাদ এগুলো তো থাকেই। এর সাথে সাথে কোভিডের পরে মহামারী পরবর্তী চাপ একটা বড় রোল দেখা যাচ্ছে ইদানিং আত্মহত্যার জন্য, এবং আত্মহত্যার এই গ্রাফটা আস্তে আস্তে এভাবে বেড়ে যাচ্ছে। একটা সময় ছিল এভাবে যেত, কিন্তু এখন খুব শার্প হয়ে উপর দিকে যাচ্ছে। এবং করোনা মহামারী পরবর্তী, এবং আরেকটা জিনিস খুব বেশি করে উঠে আসছে, সেটা হচ্ছে একাকিত্ব। কারণ মানুষের গড় আয়ু বাড়ছে, একাকিত্ব বাড়ছে। আরেকটা কারণ যেটা আমরা ফিজিওলজিক্যাল বা জৈবিক কারণ যদি বলি, দেখা যাচ্ছে যে মস্তিষ্কে ধরনের কেমিক্যাল সেরোটোনিন, সেটার ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এবং যখন এই ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে তখনও কিন্তু আত্মহত্যার প্রকোপ বাড়ছে। বাট সেরোটোনিনের ভারসাম্যহীনতাটা কেন হচ্ছে? কোনো কারণে, বায়োলজিক্যাল কারণ বা কোনো কারণে যদি তৈরি না হয়, অসুখের কারণ বা কিছুতে যদি হয়, এই একটা জায়গায় হয়তো আমরা একটু চিকিৎসার ব্যবস্থা করতে পারি, কিন্তু আসলে খুব বেশি চিকিৎসারও এই কারণে স্পেস থাকছে না।
এর সাথে সামাজিক এবং পরিবেশগত চাপটা একটা বিরাট বড় ভূমিকা পালন করছে, যেখানে দারিদ্র, বেকারত্ব এবং বাসস্থানের সংকট। এবং সেইখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জটা আমাদের বোধহয় ইদানিং খুব বলা দরকার, যে আমাদের বড় একটা অংশ কিন্তু আমরা ডিসপ্লেসড হচ্ছি আমাদের জায়গা থেকে। বাংলাদেশ এটার সম্মুখীন হচ্ছে এবং এটা নিয়ে আলাপ হওয়া দরকার। এর সাথে সম্পর্কের ভাঙ্গন, সামাজিক বিচ্ছিন্নতা, ইন্টারনেটের কারণে আলাদা হয়ে যাওয়া, যৌথ পরিবার ভেঙে যাওয়া, এগুলো তো আছেই। তার সাথে শৈশবের ট্রমা বা মানসিক নির্যাতন যদি থাকে সেটাও হতে পারে। তাৎক্ষণিক ট্রিগারও কাজ করে, বলে যে 90 সেকেন্ড নাকি মধ্যে যদি ব্রেইনে কোনো ট্রিগার হয় এবং তখন যদি আমরা সামালটা দিতে পারি, মানুষটা নাকি আর আত্মহত্যায় যায় না। সো তাৎক্ষণিক ট্রিগারটাও, লজ্জাজনক কোনো ঘটনা, আমি লজ্জা পাবো, সবাই জেনে যাবে, এগুলো চেপে রাখতেও আমরা অনেক সময় করি। আরেকটা জায়গা খুব জরুরি, সেটা হচ্ছে সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক কারণ। এবং সেখানে বলতে গেলে মানসিক স্বাস্থ্য নিয়ে তো একটা কুসংস্কার, স্টিগমা আছেই, আমরা লজ্জা পাই বলতে। আত্মহত্যাকে সমাধান হিসাবে এখন অনেক সময় কিন্তু মিডিয়াতেও রোমান্টিকীকরণ করা হয়, এবং এই জায়গাটাও কিন্তু আসলে একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে আত্মহত্যার ব্যাপারটা তুলে না ধরাটাই ভালো। এখন আত্মহত্যা করতে গেলে তো প্রথমে আগে চিন্তা আসতে হবে, আইডিয়েশন বা চিন্তা, এটা দুইটা ভাগ হতে পারে। একটা হচ্ছে সক্রিয়ভাবে চিন্তা আসতে পারে অ্যাক্টিভলি, আর একটা প্যাসিভ আইডিয়েশন, দুটোই হতে পারে। নিষ্ক্রিয়ভাবে যেটা প্যাসিভলি আসছে, সেখানে হয়তো ভাবলো যে আমি না থাকলে কেমন হতো, কিন্তু যদি সক্রিয় চিন্তা আসে, সে হয়তো তার জিনিসগুলো কাউকে দিয়ে গেল, অথবা সে কোনো একটা কিছু কিনলো বা কিছু একটা লিখলো, এই জায়গাগুলো খুব খেয়াল রাখা জরুরি। এবং তাহলে এখন প্রশ্ন চলে আসছে যে তাহলে তো আমরা মানসিক স্বাস্থ্য লোকদের কাছে পাঠাই দিলেই কি হয়ে যাচ্ছে? তারা কি বুঝতে? আমরা এই প্রশ্নটাতে ফিরে আসবো পরে। মানসিক স্বাস্থ্য সেবক যারা, তাদের কাছে পাঠিয়ে দিলে কি আমাদের সমস্যাটা মিটে যায় কিনা, আমরা এখানে ফিরে আসবো। আমার শুধু কিছু বলার সুযোগ পাই না, একটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। ম্যাম ওয়েলকাম। ম্যাম আমি আসলে একটু কথা বলার আগে দুইটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট দুইটা রেকমেন্ডেশন, মানে আমি জানি না এটা আপনাদের পক্ষে কতটুকু মানা সম্ভব হবে, জাস্ট একটু আমার মতামত। শিওর। সেটা হচ্ছে যে মানে আপনারা তো অত্যন্ত সুন্দর সুন্দর টপিক নিয়ে, আমার এত ভালো লাগে যে অত্যন্ত সুন্দর সুন্দর টপিক নিয়ে প্রতিনিয়ত আপনারা কথা বলেন। তো এই টপিক নিয়ে যদি আলোচনার পরিসরটা আর একটু বাড়ানো যায়, বেশি না হলেও, এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে ম্যাডাম, মানে কিছু মনে করি না, মানে আমার পার্সোনাল মতামত যে মানে আপনাদের এখানে তো সবাই অনেক বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টরা আসেন, তো অনেক সুন্দর সুন্দর কথা বলেন, দিক নির্দেশনা দেন। তবে মানে যদি একটু কাইন্ডলি টিপসের জায়গা থেকে আর একটু বলা যেত, মানে এটা আর কি ম্যাডাম। টিপসের জায়গা থেকে? টিপসের কি ম্যাডাম, মানে অনেক সময় আছে না যে অনেক একটু তাড়াহুড়ো করে হয়তো বলে ফেলছেন যে প্রফেশনাল হেল্প নিতে হবে, তা তো নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে একটু যদি টিপস মূলক আলোচনা যদি আর একটু বাড়ানো যেত। আই থিংক ইটস এ ভেরি গুড সাজেশন, থ্যাংক ইউ সো মাচ। জি ম্যাডাম, ওয়েলকাম। এখন তাহলে আমার ইস্যুটা নিয়ে বলি। শিওর। জি ম্যাডাম। ম্যাডাম আমি আসলে মানে একটু জানতে চাচ্ছিলাম যে মানে এমন কোন গবেষণা কি আছে যে মানে মাইন্ড ওভার বডি, মানে আমার কোশ্চেনটা ম্যাডাম যে মেন্টাল হেলথ বেশি ইম্পর্টেন্ট না ফিজিক্যাল হেলথ, নাকি উভয়টাই একই রকম ইম্পর্টেন্ট, নাকি একটু প্রায়োরিটি আছে একটার উপর একটা? এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে মানে এমন কোন গবেষণা কি হয়েছে ম্যাডাম যে মানে মানসিক উপায়ে শারীরিক রোগ নির্মূলের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়েছে, বা মানে এরকম কোন মাইন্ড হিলিং এর ব্যাপারে কোনো গবেষণা আছে কিনা যে মানসিক উপায়ে শারীরিক রোগ নিরাময়? এটা একটা কোশ্চেন। আর আরেকটা ছোট্ট করে একটু বলবো, সেটা হচ্ছে যে ম্যাডাম মানে আমার একটু ওসিডি ইস্যু আছে, তো আমার জেনারেল ওসিডিও আছে, রিলিজিয়াস ওসিডিও আছে। হ্যাঁ, জেনারেল ওসিডি এবং রিলিজিয়াস ওসিডি। জি জি। তো ম্যাডাম আমার আচ্ছা, দুটো ওসিডি কি আমরা পার্থক্য করছি কেন, একটু যদি বুঝতে পারতাম। মানে আমি বলছি কি ম্যাডাম যে হ্যাঁ জি ম্যাডাম, গুড কোশ্চেন। মানে আমার হয়েছে কি যে একটা সময় তো ওসিডি ছিল না, বাট আমি যখন ভার্সিটিতে 2014 সাল থেকে আমার ওসিডিটা, জেনারেল ওসিডি যেটাকে বলছে যে হয়তো গোসল করতে বেশি টাইম লাগছে, তারপর ওয়াশরুমে গেলে এত মানে ইলজিক্যাল টাইপের সময় লাগছে যে নিজেই বিরক্ত। হ্যাঁ, তো এটাকে আমি জেনারেল ওসিডি বলছি, বাট তখন ওই সময় রিলিজিয়াস ওসিডি কিছু ছিল না। আচ্ছা। কিন্তু পরবর্তীতে আজ থেকে 2-4 বছর আগে ম্যাডাম মানে আমি খুবই অ্যাস্টনিশিং যে আমি এত ইসলামিক মাইন্ড এবং আমি আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু মানে আমার মাথার মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মানে অটোমেটিক্যালি খেলে যাচ্ছে।
তো মানে আমি এত লজ্জিত এবং আমার এত খারাপ লাগে, এখান থেকে বেরোতে পারি না। তো আমি একটু জানতে চাচ্ছিলাম ম্যাডাম যে রিলিজিয়াস ওসিডি কে আসলে কি এতে কি কোনো গুনাহ হয় কিনা, যেহেতু এটা রোগ। আর আরেকটা বিষয় যে এটার এক্ষেত্রে কিছু মানে আমার সেলফ মানে আমি কিছু করতে পারি কিনা, মানে প্রফেশনালি হেল্প তো হয়তো বা নিতে হবে, কিন্তু মানে আমি কি করতে পারি আপাতত, কি করে আমি একটু যদি কোনো টিপস বা কিছু বলেন। আচ্ছা, তো আমি ম্যাডাম 2-3টা কোশ্চেন আপনাকে করেছি, একটু কাইন্ডলি যদি একটু হাইলাইট করেন। প্রশ্নগুলো লিখেছো আগেরগুলো সব? কিছু, জি। ওকে, সুন্দর সুন্দর প্রশ্ন করেছো। আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি, আমরা সবাই কৃতজ্ঞ বোধ করছি। একটু যদি লাইনে থাকো, তোমাদের কারো কোনো ওর কাছে কোনো প্রশ্ন আছে? এমনি আপনি কি এর মাঝে মানে যেহেতু আপনি এই অনুষ্ঠানে প্রশ্ন করেছেন, অনেক অ্যাওয়্যার সচেতন আছেন, এই যে ওসিডিটা ফিক্সড হয়েছে, আপনি এটা নিয়ে কথা বলছেন, কোনো কারো হেল্প নিয়েছেন ইতিমধ্যে বা কারোর কাছে গিয়েছেন কিনা? আমি আসলে একটা আমাদের এলাকায় একটা মানে সরকারি মেডিকেলে আর কি দেখিয়েছিলাম। তো ওখান থেকে আমাকে বলা হয়েছিল যে আমার এটা ওসিডি। তো উনি কিছু ওষুধ দিয়েছিলেন, বাট আমি ওই সময় আসলে একটু বেশ প্রবলেমে ছিলাম আর কি, ফাইন্যান্সিয়াল প্রবলেম বা এভরিথিং। তো আমি আসলে ওষুধগুলো স্টার্ট করি। আরেকটা স্টার্ট না করার পেছনে কারণ ছিল যে অনেকে বলে যে একবার মানসিক রোগের ওষুধ তো এটা একটু সেন্সিটিভ অনেকটা, তো শুরু করলে তো ইচ্ছে মতো বন্ধ করা যাবে না। আমি আসলে ওটা শুরু করিনি, বাট ওটা হয়তো বা লাগতে পারে মেডিকেশন। বাট আমি জানতে চাচ্ছি যে একটু যদি আমাকে মানে আমি কি করতে পারি, একটু যদি অন্য সাইকোলজিক্যালি মানে কি করা যায়। আমার একটু জানার ছিল তোমার এখন বয়সটা কত আর তুমি কি করছো? ম্যাডাম আমার বয়স এখন 34। আচ্ছা, আর আমি একটা কলেজের লেকচারার। আচ্ছা, ঠিক আছে। তুমি কি ব্যক্তিগত জীবনে কি বিবাহিত? না ম্যাডাম, আমি বিবাহিত না। এখানে আমার অনেক ধরনের কষ্ট আছে। আমি আসলে না ম্যাডাম শারীরিকভাবে বিভিন্ন অসুস্থ, ওর জন্য আপনাকে কোশ্চেনটা করেছিলাম যে আসলে মাইন্ড পাওয়ার দিয়ে বডি হিলিং এ কতটা গবেষণা হয়েছে। আমি আসলে শারীরিকভাবে ম্যাডাম অসুস্থ এবং বিভিন্ন স্ট্রাগল করছি, যার ফলে আমি এখনো বুঝে উঠতে পারিনি। মানে তোমার শরীরটাও ভালো থাকছে না, তাই না তো? ম্যাডাম, আমি শারীরিকভাবে আসলে বিভিন্ন ভাবে আমি স্ট্রাগল করতে দিই না। ঘুম কি হয় রাতে? ম্যাডাম ঘুম আমার, হ্যাঁ ঘুম হয়, মানে ঘুমের দিক দিয়ে আল্লাহর রহমতে তেমন সমস্যা নেই। আচ্ছা, কোন রকম এক্সারসাইজ করা বা একটু শারীরিক পরিশ্রম করা সেগুলো কি করো? জি ম্যাডাম, আমি অনেক হাঁটি প্রচুর, বাট অন্যান্য এক্সারসাইজে যে আমার একটু ব্যথার প্রবলেম আছে, তো আমি আসলে সবকিছু ওইভাবে করতে পারি না, বাট আমি যথেষ্ট হাঁটি, প্রচুর হাঁটি। আচ্ছা, আরেকটা জাস্ট প্রশ্ন করব, যেহেতু তুমি বেশ অনেক সুন্দর সুন্দর চিন্তার মানুষ, তোমার পরিবারের কাছ থেকে সহায়তা পাচ্ছ? পরিবারে যারা রয়েছেন তারা কি তোমাকে বুঝতে পারেন? তোমার যে একটি চ্যালেঞ্জ আছে সেগুলো কি তারা বুঝতে পারেন? তারা কি তোমাকে সহায়তা করেন? ম্যাডাম একেবারেই মানে ডিসফাংশনাল ফ্যামিলি, এবং মানে কি বলবো, যেটা বলবো নিজের কাছে বলতেও কষ্ট হয়, অ্যাবিউসিভ বলেন, টক্সিক বলেন, সবই। তো আমি আসলে পরিবার থেকে একটু দূরে থেকে আমি একটা আলাদা একটা ছোট একটা বাসায় একাই থেকে আমি কাজ করছি। তো আমার ফ্যামিলি আসলে আমার প্যারেন্টিং এর ক্ষেত্রে আমার প্রচুর প্রবলেম, এবং আমি আসলে তাদের প্রতি তাদের দ্বারা আসলে খুব একটা কখনোই ভালো কিছু পাইনি, আচরণ বা বিহেভিয়ার আসলে কেউ বুঝতে চায়। শৈশবটা কি কষ্টের ছিল? জি ম্যাডাম, শৈশবটা ওই অর্থে কষ্টের ছিল যে শৈশবে একটু মারধর খেয়েছি বেশি, আমার মার কাছ থেকে বিশেষত, বাবার কাছ থেকেও খেয়েছি। এছাড়া বাবা মার মধ্যে একটু অশান্তিও দেখেছি, অত বেশি না দেখলেও। আর আমার মা আবার মানে অ্যাবিউসিভ কথাবার্তা বলতেন, তো ওইগুলো আমার বেশ একটা কষ্টের জায়গা আছে আর কি। আচ্ছা, ভাই বোন আছে? জি, আমার 4 ভাই, আমি বড়, আরো ছোট 3টা আছে, এবং ভাইদের সাথেও খুব একটা মানে আমি বেয়াদবি সহ্য করতে পারি না ম্যাডাম, মানে রেসপেক্ট করে না। তুমি সেই জন্যই আলাদা ভাবে থাকছো? জি জি, আলাদা থাকি, নানা ধরনের প্রবলেম ম্যাডাম। আর আমার ম্যাডাম না আমার একটু লোনলিনেসও লাগে অনেক সময়, কারণ একা একা থাকি বলেন, এবং অনেক সময় খুব কষ্ট হয়, খারাপ হয়, সব দিক দিয়ে ম্যাডাম, ফিজিক্যালি মেন্টালি বলেন। ওই জন্য বিভিন্ন কোশ্চেন আপনাকে করেছি ম্যাডাম। সেটাই, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, তোমার জন্য অনেক আদর, দোয়া, ভালোবাসা। ভালো থেকো। ওকে, আমাদের কি সময় আছে নাকি? বিরতির সময় হয়ে 2 মিনিট আছে, একটু তুমি অ্যাড করো, পরে সঞ্জিদা আজকের বিষয় নিয়ে যদি পরে আবার আমি যদি বলি আমাদের আজকের বিষয়টা নিয়ে বলবো। আচ্ছা, বিষয়টা নিয়ে না, তুমি যদি ওকে। একটা মানে আধ্যাত্মিক গান আছে, বলে যে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানাই আছে কোন মেস্তরি। এই গানের বিশ্লেষণে যিনি লিখেছেন উনি একটা, আমি পড়লাম ওইখানে লিখেছে যে ঘড়িটা হচ্ছে দেহ আর কাঁটাটা হচ্ছে মন। দেহ ঘড়িটা যদি ঠিক না থাকে কাঁটা তো ঘুরবে না, সময় দেখাবে না। আবার কাঁটাটা নষ্ট
হলে ঘড়ির কিন্তু কোনো মূল্য থাকে না। তার মানে মন এবং দেহ এটাকে গুরুত্বটা বোঝাতেই কিন্তু উনি গানটা বলেছে। তো ওনার প্রশ্নটা হচ্ছে যে আমার দেহের সুস্থতা দরকার না মনের সুস্থতা দরকার। আমরা বলি যে আসলে দুটারই দরকার আছে। আপনি এক একটা মানুষের আসলে ধরন তো এক এক রকম, বডি বলি আমরা, তার নিজের গড়ন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, অনেক বিষয় রয়েছে, মনের ব্যাপকতা, অনেক ধরনের ডিফারেন্স আছে। অতএব আমরা আসলে আলাদা না করি, কারণ এটা মানে আমরা দেখি যে আমার মন ভালো না থাকলে শরীর তো ভালো থাকে না, একটার সঙ্গে একটার উপর একটা নির্ভরশীল জড়িত। অতএব আমরা সেইটাকে মানে কম্প্যারিজন ভার্সেস প্রতিপক্ষ, অথবা কোনটা করব কোনটা না করব, এইটা ভাবনাটা আসলে খুব একটা জরুরি না। আমাদের দুটাকেই ফোকাস করতে হবে। আর আরেকটা যেটা বলেছেন যে আমার পরিবারেরও একটা বিষয় রয়েছে, তো আমরা মনে হয় পরে কথা বলি, সেই জায়গাটা আমরা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ঘুরে এসে আর কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে আত্মহত্যার প্রবণতা কেন হয়, সেটি নিয়ে আমাদের কিছুটা আলোচনা হয়েছে, আমরা সবাই কিছুটা কথা বলেছি। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, সেই দর্শক বন্ধুর কথার উত্তরটা পুরোপুরি আমরা দিতে পারিনি, বা তার বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলতে পারিনি। আমি আমার অতিথিদের কাছে যাচ্ছি সেই দর্শকের ফোনের বিষয় নিয়ে কথা বলার জন্য। মাকসুদ, হ্যাঁ, বিরতির আগে তো একটা প্রশ্ন ছিল শরীর এবং মনের গুরুত্ব, আমরা বলেছি যে দুটাই এখানে সমান গুরুত্বপূর্ণ। আরেকটা উনি বলেছিলেন যে আমার এই চিন্তা করাটা আমার জন্য মানে পাপ হবে কিনা বা গুনাহ হবে কিনা। উত্তরটা কিন্তু উনি দিয়ে দিয়েছে। উনি বলছে যে আমি যখন এই চিন্তা করি আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে। তার মানে এই খারাপ লাগাটা তো তার এই জিনিসটাকে পাপ পুণ্যর বিষয়টা থেকে নিশ্চয়ই উনি ভালো বোধ করছে না, তার মানে খারাপ লাগছে, কষ্ট লাগছে, তার মানে স্রষ্টা তো এখানে পাপের কোনো কিছু দেখবে না। একটা নাম্বার 2 হচ্ছে যে আমরা বলি যে আমাদের চিন্তা, গাড়ির যেমন ব্রেক আছে, গাড়ি যখন বিপজ্জনক কোনো জায়গায় যেতে চাচ্ছে ব্রেক ধরে কিন্তু সুরক্ষা করা যায়। তো আমাদেরও ব্রেন কেমিক্যালের চেঞ্জ হয়। আপা যখন প্রথমে বলছিলেন যে আমাদের ব্রেনেরও কিছু চেঞ্জের ফলে কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। আমার যে চিন্তার ব্রেকটা দিতে পারছি না, ফলে কিন্তু আমার একই চিন্তা বারবার আসছে, অর্থাৎ যে বলছে রিলিজিয়াস বা ধর্মীয় আসপেক্টে। অতএব উনি একটা সমস্যার মধ্যে আছেন। তাহলে আমাদের এই চিন্তাটাই কিন্তু আমার চিন্তাটাকে আরো বাড়িয়ে দিবে, আমি পাপ করছি না কি করছি। আমার কাছে যেটা মনে হয় যে এই চিন্তাটাকে আমরা সাইডে রাখি, যে আমি তো এই জায়গা থেকে মুক্ত হতে চাই। যদি আমার থট বা চিন্তাকে ব্রেক দেওয়ার জন্য সুস্থতাটাকে আমি নিয়ে আসতে পারি, তাহলে তো আমি ওইখান থেকে মুক্ত হতে পারবো। অতএব পাপ পুণ্যের বিষয়টা যত চিন্তা করবো, আমার কিন্তু চিন্তা বা অবসেশন বলি আমরা, এটা আরো বেড়ে যাবে, যেটা ওসিডির ফিচারের সবচেয়ে বড় বিষয়। আরেকটা যেটা উনি বলছে যে শরীরকে ভালো রাখার জন্য মানসিক স্বাস্থ্য হেল্প করে কিনা, বা মানসিক বিষয়গুলো অবশ্যই করে। কারণ আমাদের ব্রেইনের যেমন কিছু সমস্যা হলে আমাদের এই ধরনের প্রকোপগুলো দেখা দেয়, একইভাবে কিছু হ্যাপিনেসেরও বিষয় ঘটে আমাদের ব্রেইনে, যেখানে আমাদের সুস্থতার অনেক বিষয় নিশ্চিত করে। যেমন উনি বলেছেন উনি এক্সারসাইজ করে, যদি এটাকে বাড়িয়ে দেয়, আমাদের ব্রেইনে এন্ডোরফিন নামে একটা হ্যাপিনেসের হরমোন আছে, যেটাকে বলা হচ্ছে যে রোগ প্রতিরোধ করে এবং শরীরকে সুস্থতা রাখে এবং আমাদের কিছু পেইনকে কিল করে। উনি যদি একটু হাসির চর্চা করে, যে টিপসের কথা বলছে, আমরা অনেক সময় হাসতে ভুলে যাই। ওনার যে হিস্ট্রি বললো যে কষ্টের জায়গার মধ্যে রয়েছে, আমি হলে হয়তো হাসি ভুলে যেতাম, কিন্তু শৈশবটা কষ্টের ছিল। এই সব কিছু মিলে আমরা হয়তো হাসতে ভুলে যাই, কিন্তু বলা হয় একটু তারপরে আমাকে ম্যানেজমেন্টে যেতে হবে, আমি একটু হাসির একটা ক্লিপস দেখি, একটা কমেডি সিরিজ দেখি, অথবা অল্প কিছু সময় 5 মিনিট 10 মিনিট, সেটা আমার ব্রেনের যে পজিটিভ হরমোনাল চেঞ্জ ঘটাবে। এটা কিন্তু আমার ওনার বলেছে শারীরিক অসুস্থতাকেও দূর করবে। আমাদের মুড, এই যে অনেক সময় মন খারাপ থাকছে ওনার, এটাকেও ব্যালেন্স করে আমরা বলি সেরোটোনিন, যে একটু রিল্যাক্স করতে শেখা, যেটা ওসিডির জন্য সবচেয়ে ওষুধের মতো কাজ করে। আমাকে সেই জায়গাটা করলে মনটা যদি সেখানে এই পজিটিভ সিক্রিয়েশনটা ঘটাতে পারি, আমাদের ডোপামিন আছে আমরা বলি একদম, যেটা আমাদের প্রয়োজনীয় অংশটুকু যদি আমি বের করতে পারি, আমি স্বাস্থ্যকর খাবার খেতে পারি, আমি যদি প্রতিদিন এত চিন্তা ভাবনা না করে ছোট ছোট টাস্কগুলোকে সম্পন্ন করতে পারি, আমি আমার যদি কাছের মানুষকে অন্তত আমি প্রশংসা করা শুরু করি, তাহলে আমাদের অক্সিটোসিন নাম একটা হ্যাপিনেসের হরমোন আছে। সবগুলো কিন্তু মনের ব্যাপার।
তাহলে মনকে যদি আমি সুস্থ রাখতে পারি, অবশ্যই এটা শরীরে একটা পজিটিভ ভূমিকা রাখবে। উনি যে জিনিসগুলোতে সাফার করছে সেটা একটা বিষয়। আরেকটা উনি বলেছিল যে গবেষণার বিষয়, আমি অবশ্য পারফেক্টলি বলতে পারবো না যে একদম এই গবেষণাটা হয়েছে কিনা, এটা হয়তো সঞ্জিতা add করবে। বলতে পারে। অতএব গবেষণা হোক আর না হোক, আমাদের প্র্যাকটিস থেকে, আমাদের লার্নিং থেকে ওইগুলোর উপর সায়েন্টিফিক ভিত্তি আছে যে আমাদের শরীরের সাথে মনের নিবিড় একটা সম্পর্ক আছে। একটার যদি আমরা যত্ন করি আরেকটা অবশ্যই ভালো হবে। এটাকে ব্যালেন্স করতে হবে, কেউ কারো প্রতিপক্ষ না, বরং একটার একটা সাপোর্টিভ আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে চিকিৎসার কথাটাও বোধহয় আমরা বলতে পারি, তাই না? কোনো চিকিৎসা নিচ্ছে না এখন। একটা তো আমরা বলি যে আমাদের কিন্তু অবসেশন অনেকেরই আছে কথা। আমরা বলি একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, মানে স্বল্প, মধ্যম এবং চূড়ান্ত। এখন উনি যেভাবে সাফার করছে এবং লেন্থটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে। তো এই ধরনের ক্ষেত্রে কখনো কখনো আমরা বলি যে অবশ্যই ওষুধের প্রয়োজন হয়, কিন্তু উনি যে বলছে টিপস বা আদার্স বিষয়, ওসিডিতে কিন্তু পাশাপাশি কাউন্সিলিং বা সাইকোথেরাপি অনেক ভালো সহযোগিতা করে। দুইটা পাশাপাশি চললে অনেক বেশি বেটার হয়। অর্থাৎ কেমিক্যাল ব্যালেন্স করবে ওনার মেডিকেশন, সাইকিয়াট্রিস্টের মাধ্যমে উনি এটা নিশ্চিত করবেন। আর ওনার বিহেভিয়ার বা যে সাফারিংগুলো রয়েছে, মনের যে মেঘ জমেছে বা খারাপ লাগছে, ওইটার জন্য আসলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেই জায়গাটা অনেক ভালো ভূমিকা রাখে। ওইখানে উনি অনেক ধরনের প্র্যাকটিস বা টিপসের মধ্য দিয়ে যাবেন, ফলে ওষুধ এবং সাইকোথেরাপি দুটোই আমরা জানি না ও ঢাকায় থাকে কিনা, যে যদি ঢাকায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্টারগুলো আছে ওখানে আর একটু অল্প খরচে চিকিৎসা নিতে পারবে আর কি, যদি সম্ভব চায় সেটা, বা উইকেন্ডেও আসতে পারে আর কি। সঞ্জিতা, আচ্ছা, ওনার প্রথম প্রশ্ন ছিল যে মানসিক স্বাস্থ্য নাকি শারীরিক স্বাস্থ্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয় স্বাস্থ্য ছিল যে মানসিক উপায়ে শারীরিক রোগ সারানো যায় কিনা। এই দুটোকে যদি আমি একসাথে নিয়ে আসি, তাহলে একটা বলছে যে বায়োসাইকোসোশ্যাল মডেল ও সায়েন্টিফিক বেস জানতে চাচ্ছিল, এবং বায়োসাইকোসোশ্যাল মডেলে কিন্তু বলছে যে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য তিনটাই, এবং পরবর্তীতে এখানে আধ্যাত্মিক স্বাস্থ্যও যুক্ত হয়েছে। কাজেই 4টা কম্পোনেন্ট স্বাস্থ্যের: শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। কোনোটা দিয়ে কোনোটা কি প্রভাবিত হবে কি হবে না, একটার সাথে আরেকটার সম্পর্ক ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সাবজেক্টিভ হিসেবে কানেক্টেড। দ্বিতীয় সে একটা কথা বলছিল যে জেনারেল ওসিডি এবং রিলিজিয়াস ওসিডি। রিলিজিয়াস ওসিডি শব্দটা ইদানিং বেশ গবেষণাপত্রে আসছে, আগে খুব একটা ব্যবহার হতো না, এবং এটাকে সেগ্রিগেট, আলাদা করে ফেলা হচ্ছে। কয়েকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। সে যেমন বলছে যে একটা গবেষণায় দেখা গেছে যে 2 গ্রুপের রোগী, এক গ্রুপের রোগীর কাছে সৃষ্টিকর্তা হচ্ছে শাস্তি দেয়, পিউনিটিভ, আর আরেক গ্রুপের রোগীর কাছে সৃষ্টিকর্তা পরম করুণাময়, অসীম দয়ালু। এই 2 গ্রুপের হসপিটাল স্টেইং দেখা গেল প্রায় 3.5 দিন বেশি থাকছে যারা সৃষ্টিকর্তাকে শাস্তি দিচ্ছে এইভাবে ভেবে নিচ্ছে, তাদের বেশি থাকতে হচ্ছে। তার মানে রিলিজিয়াস ওসিডি শব্দটাকে যদি আমরা কানেক্ট করতে চাই, এটা কিন্তু আসলে স্পিরিচুয়াল হেলথের সাথে কানেক্টেড। স্পিরিচুয়াল হেলথ আর রিলিজিয়ানের একটা ওভারল্যাপিং জায়গা আছে, কিন্তু দুইটা টোটালি আলাদা। তো স্পিরিচুয়াল হেলথের প্রথম জায়গাটা হচ্ছে রিলেশনশিপ উইথ সেলফ, নিজের সাথে নিজের সম্পর্ক, নিজের সাথে অন্যের সম্পর্ক এবং নিজের সাথে সিচুয়েশনের সম্পর্ক। এবং এই ছেলেটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে 34 বছরের একটা ছেলে, সিঙ্গেল, কলেজের শিক্ষক, তার মানে তার ইন্টেলেকচুয়াল চর্চার জায়গা আছে, সে একা থাকছে, তার নিঃসঙ্গতার জায়গা আছে, এবং সে এক কথায় বলছিল যে আমি বেয়াদবি সহ্য করতে পারছি না, তার মানে, এবং বলছে যে প্যারেন্টসরা টক্সিক, ছোটবেলা থেকে তাকে শক্ত হাতে কিন্তু হ্যাঁ এবং না, উচিত অনুচিত জায়গাগুলো নিয়ে আসা হয়েছে। সেই কারণেই তার এই যে রিলিজিয়াস ওসিডির একটা জায়গা তৈরি হয়েছে। এবং এই জায়গাটা মকসুদ ভাইয়ের সাথে আমি একমত যে ওর একটু যদি সাইকোথেরাপি বা কাউন্সিলিং প্রসেসের ভেতর দিয়ে যায়, এবং ঢাকা ইউনিভার্সিটিতে গেলে ওখান থেকেও সে কারো না কারো কাছ থেকে কানেক্টেড হয়ে যাবে এবং সে রাস্তাটা দেখতে পাবে, এটা একটা জরুরি। দ্বিতীয় যে জায়গাটা লোনলিনেস কিন্তু ইদানিং এটাও একটা বড় সমস্যা। এবং ও যখন বলছে যে মানসিক উপায়ে শারীরিক রোগ ভালো করা যায় কি না, তার মানে ও আসলে রিলিজিয়ান থেকে শক্তি নিতে চাচ্ছে, কারণ ও এটাই ভাবছে বোধহয়। তো এই আজকের বিষয়ের সাথেও কিন্তু এটা খুবই সম্পৃক্ত যে আমি কিন্তু যে কোনো সময় সাহায্য চাইতে পারি, ও কিন্তু চাইতেই পারে। আজকে যেমন সুন্দর করে ফোন করে আমাদের সাথে আলাপ করলো, ও যে কোনো সময় সাহায্য চাইতে পারে, অনুষ্ঠানে হোক,
বিভিন্নখানে হোক, এবং সাহায্য চাইলে যেহেতু সে বুদ্ধিমান, সে একটা রাস্তা পেয়ে যাবেই। মানে ওই প্রশ্নটা মানসিক উপায়ে শারীরিক ওটা কি ছিল? সে বলছিল যে মানসিক উপায়ে শারীরিক রোগ ভালো করার উপায় আছে কিনা। এটা বায়োসাইকোসোশ্যাল মডেলে বলে যে মানে শারীরিক বলতে ও অন্য শারীরিক অসুখের কথা মিন করেছে নাকি কোন শারীরিক অসুখ? শারীরিক জেনারেলি শারীরিক অসুখ, হ্যাঁ, কিছু একটা। তো এটা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে, সেখানে দেখা গেছে যে এটা ব্যক্তি বিশেষে, যেমন কেউ হয়তো অল্প ব্যথাতেই অফ করছে, কেউ হয়তো এতগুলো ব্যথাতেও অফ করছে না। এটা একদমই ব্যক্তি বিশেষে এবং তার এক্সপিরিয়েন্সের সাথে কানেক্টেড। যে ওর এক্সপিরিয়েন্স যেরকম, সেটা ওর সাথে ডিটেইল আলাপ না করে বলা যাবে না, কিন্তু মানসিক, শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক চারটা স্বাস্থ্যই একই সুতায় গাঁথা। এই জায়গাটা একটু খেয়াল করা দরকার। সেটাই, মানে যেটা আমাদের কি ফোন আছে? ফোন আছে না, ফোন নিয়ে তাহলে। হ্যালো, জি, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনার আসলে কি সমস্যা? আমি আসলে মানসিক সমস্যায় হয়তো হবে। আমি পরিচিত মানুষদেরও অনেকদিন পরে দেখলে চিনতে পারি না বা নাম ভুলে যাই। আচ্ছা, ধরেন ব্যাংকের ম্যানেজার, ব্যাংকে গেলে আমি দেখতেছি যে ম্যানেজার, কিন্তু বাইরে দেখলে চেনা চেনা লাগে, কিন্তু মনে করতে পারি না একে কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি। এই যে একটা গ্যাপ, পরে আবার যখন ব্যাংকে দেখবো বা পরিচয় দেবে তখন আমি ধরতে পারবো। এই যে একটা সমস্যা, এটা একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হলো আমি ওই বাথরুমের মধ্যে, বিশেষ করে গোসলের সময় আমার বেশি সমস্যা হয়। আমার কাছে মনে হয় যে আমার দমটম আটকায় আসছে, বাথরুম আটকালে। বিশেষ করে মাথায় পানি নিলে বা সাবান দিয়ে গোসল করতে গেলে তখন ওই আমার খুব খারাপ পরিস্থিতি দ্বারা আমি দ্রুত ওই মানে মাথা সাবান বা শ্যাম্পু নিলে বেশি সমস্যা হয়। দ্রুত বাথরুমের দরজা খুলে দিই বা বাইরে চলে যাই। অথবা আর এই সমস্যার কারণে আমি ওই আমাদের যে ছোট বাথরুমটায়, মানে এই আটকানো বাথরুমটাইতেই আমি গোসল করি না। আমি খোলা জায়গায়, আমাদের গ্রামের বাড়ি তো, আমি যে খোলা টিউবওয়েল আছে সেখানে আমি এই জন্য গোসল করি। তারপরেও এই যে মাথায় সাবান নিলে বা গোসল করার সময় মাথায় পানি নিলে এই সমস্যাটা মনে হয় যে আমার দমটম আটকায় আসলো। এই সমস্যাগুলো আমার হয়, তার মানে স্মৃতিশক্তি এবং এইটা। তারপরে যে গাড়িতে, বাসে উঠলে অনেক লোকজনের মধ্যে গেলে তখন ভীতি চলে আসে। আমি দ্রুত চেষ্টা করি, অনেক সময় নেমে যাই, এই সমস্যাটা হয়। অথবা জানালার কাছে বা দরজার কাছে থাকার চেষ্টা করি। মাঝখানে থাকলে আমি খুবই ভয় পাই, ভীত হয়ে যাই। লিফটে ওঠা অসুবিধা হয়? জি, লিফটে উঠতে? লিফটে উঠতে অসুবিধা হয় না, কিন্তু ওই যে মনের ভিতরে ভীতিটা থাকে। মানে একটু হার্টবিট বেড়ে যায় কি লিফটে ওঠার পরে? জি, হার্টবিটটা বেড়ে যায়? না না না, এরকম হার্টবিট নিয়ে কোনো সমস্যা নেই। না, যখন লিফটে ওঠার পরে, যেহেতু লিফটের দরজাটা যখন বন্ধ হয়ে গেল, একটা বন্ধ স্পেসের ভিতরে থাকা অবস্থাতে কি ভয় লাগে তখন? হ্যাঁ, তখন ওই অনেক লোকজন থাকলে বা আটকানো জায়গায় আমার ভয়ই লাগে। আটকানো জায়গাটাতে একটু ভয় হয়, ক্লোজ স্পেস। এবং কি মাঝে মধ্যে আমার ঘুমোতে যাওয়ার সময়ও, রাতে যখন ঘুমাতে যাই, এই মাঝে মধ্যে শোয়ার পরেও এরকম পরিস্থিতি হয়, আমি দ্রুত দরজা খুলে বাইরে বের হয়ে তখন হাঁটি। সেই ব্যক্তিগত জীবনটা কেমন চলছে? বয়সটা কত? আমার বয়স 41 বছর। আর ব্যক্তিগত জীবন তো কিছু সমস্যা আছে, সেটা আমি পরিবারের সকলের জন্যই, আমার নিজের চিন্তাটা না করে আমি সকলের চিন্তাটা, মানে সকলের প্রয়োজনটাকে সবসময় প্রাধান্য দিয়ে আসি। জি, যে কারণেই মানে আমি ব্যবসা করি, এখন সবার সবকিছু দেওয়ার পরেও কেন যেন সবার কাছে আমি কিন্তু খুব একটা ভালো না। মানে এই যে মানে আমার এটাও একটা, মানে আমার মানসিক ভাবে আমি বেশ বিপর্যস্ত। একটু মনে হয় যে গ্রহণযোগ্যতাটা যেরকম আমি চাই সেরকম ভাবে আমাকে গ্রহণ করছে না ওরা, সেরকম লাগে? হ্যাঁ, সেটা তো মনে হয়, কারণ
ধরেন আমি আমার ভাইয়ের বা পরিবারের অন্য কোনো সদস্যর কোনো সমস্যা বা সেটা আমি মনে করি যে আমার অন্য কোনো যে কোনো সদস্যের সমস্যা হলে মনে করি এটা আমার পরিবারের অথবা আমার সমস্যা, এবং সেটাকে আমি আমার উপর দিয়ে মানে তাদের যাতে ট্রাস্ট না করে সবসময় আমি সলভ করার চেষ্টা করি। আচ্ছা, কিন্তু আমি যখন মানে আমি এখন আসলে একটু অর্থনৈতিকভাবে বিপর্যস্তই, কিন্তু এখন আমি কারো হেল্প পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, এবং কি তারা তাদের কাছে মানে তারা দেখতেছেন, বুঝতেছেন, তাদের কাছে বলার পরেও রেসপন্স নেই তাদের কোনো। এই দিক দিয়েও আমি মানে এটা কিছুদিন ধরে, আর ওই মানসিক যেটা যে বাথরুমের বা সেগুলো তো শুনেছি, সমস্যাগুলো অনেক আগে থেকেই। অনেক কত আগে থেকে হবে? এইটা আমার মনে হয় 8-10 বছর ধরে হবে। কোনো একটা কিছু ধাক্কা কি এসেছিল জীবনে এটা শুরু হওয়ার আগে? ধাক্কা বলতে আঘাত মাথায় না, মানসিক ভাবে কোনো ধাক্কা? আমরা ধাক্কা খাই না মনের দিক থেকে, সেরকম কোনো মানে ঘটনা কি ছিল যে ঘটনাটা আমাদেরকে অনেক সময় হয় না যে মনে হয় যেন বিরাট একটা মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিল? এটা তো তখন হয়নি। এই সমস্যাটা যখন থেকে হচ্ছে, এটা তো প্রায় 8-10 বছর ধরে হচ্ছে, বাবা ধরেন একযোগী হচ্ছে। হ্যাঁ, একযোগী হবে, 12-13 বছরই হবে। কিন্তু মানসিক ভাবে আঘাত তো এখন পাচ্ছি, যেটা আগে কখনোই পাই নাই। সবসময় উৎফুল্লতার সাথে সকলের সেবা করে গেছি। আচ্ছা, হ্যাঁ, পরিবারে কি আছেন তো স্ত্রী মানে সন্তান তারা আছেন? পরিবারে আমি হলো পরিবারের মেজো সন্তান। না না, বাবা মানে ঠিক আছে, মেজো সন্তান, তারপর? আর মেজো সন্তান হলেও সকল মেইনটেনেন্স গুলা আমি ছোটবেলা থেকেই আমি করে আসছি। আমার হলো বিবাহিত জীবন হলো 16 সালে হয়েছে, আর 6 বছরের একটা বাচ্চা আছে আমার। আচ্ছা, তো আরেকটা ব্যাপার, ভালো কথা আপনি প্রশ্ন করার জন্য আরেকটা কথা মনে পড়লো, সেটা হলো আমার ধৈর্যটা একটু সমস্যা। সেটা হলো অনেক সময় এক শব্দ খুব বিরক্তিকর লাগে। ধরেন আমার বাচ্চা বা বাচ্চারই অনেক সময় মানে বাচ্চাকে ধরেন গোসল করাতে দিব, অনেক নিজের বাচ্চা থাকলে তো গোসল করাতে হয়, তখন যে বাচ্চাদের তো একটা ইয়া থাকে যে চঞ্চল প্রকৃতির, দৌড়াদৌড়ি করতেছে না, তখনও আমার খুব মানে নিজের মধ্যে ওই সমস্যাটা, মানে আমার সমস্যাটা আমার মানে আমি সেটা অনুভব করি। সেটা অন্য কেউ করে কিনা মনে হয় সেটা অন্য কেউ বোঝে না, কারণ এটা তো আমার মাথা ভিতর থেকে হয়। মানে আমার মানসিক ভাবে অস্থিরতা, মনে হয় যে কেউ চেপে ধরছে বা দম আটকে যাচ্ছে বা এরকম সমস্যা হয়। তখন আমি দ্রুতই দেখা যায় যে ওটা অনেক সময় অ্যাভয়েড করে যাই। আম্মুকে বলি যে তুমি গোসল করাও, অথবা আমি করালেও দ্রুত করে ওকে দিয়ে দিই। আর আমি গোসল করলেও এখন দেখা যায় যে ওই শর্ট টাইমে মাথায় পানিটা আগে পাত থেকে নিয়ে ও মাথায় পানিটা পরে নেই এবং সেটা শর্ট টাইমে দ্রুত মুছে ফেলি। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকতে হবে। আমরা প্রশ্নটা কি এটা যে সমস্যাগুলো থেকে কি করে আমি একটু বেরোতে পারি, তাই তো? এটাই তো প্রশ্ন। একটু লাইনে থাকতে হবে, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা আমাদের অতিথিদের? কার প্রশ্ন আছে? আমি মানে একটু যদি এমনি বলেন যে খুবই মানে ছোট যখন থেকে মনে আছে 5 বছর 6 বছর 7 বছর মানে ফ্যামিলি থেকে যেহেতু মেজো বা ওই শাস্তিমূলক কোনো কিছু কি অনেক বেশি ছিল? মানে কোনো কিছু হলে শাস্তি দিত অথবা কোথাও আটকে রাখতো, যে ঘরের মধ্যে আটকে রাখবে, মারধর অথবা না এই ধরনের ঘটনা আমার পরিবারে কখনো হয়নি। না। আর কোনো প্রশ্ন নেই? অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমরা অনেকগুলো মানে ইস্যু আমরা শুনলাম, আমাদের অতিথিরা সুন্দর করে গুছিয়ে বলবেন আমি শিওর। আমরা ফোনটা ছেড়ে দিয়ে আমাদের অতিথিদের কথা একটু শুনি। ওকে, তোমাকে দিয়ে শুরু করি। আচ্ছা, উনি দুটো সমস্যা বললেন। প্রথমটা হচ্ছে পরিচিত মানুষদের ভুলে যান এবং দ্বিতীয়টি দমবন্ধ হয়ে আসছে। পরিচিত মানুষদের ভুলে যান, এটা সম্ভবত স্ট্রেস রেসপন্স। ভুলে যান বলেনি, মানে তাকে যখন সিটে দেখছে, তাকে তার জায়গায় দেখছে, তখন আবার উনি মনে করতে পারছে, কিন্তু অন্য একটা পরিস্থিতিতে দেখলে তাকে চিনতে পারছেন না। যেমন ব্যাংকের ম্যানেজারের কথা বলছিলেন। তো
ভদ্রলোক সম্ভবত একটু স্ট্রেসে থাকেন, কারণ উনি বলছিলেন যে সবার সব কিছু দিলেও আমি সবার কাছে ভালো হচ্ছি না, অর্থনৈতিকও কিছুটা বোধহয় ঝামেলার ভেতর যাচ্ছেন, এবং ধৈর্য কম, সব কিছু মিলিয়ে বোধহয় একটু স্ট্রেসেই থাকেন। কারণ এই চিনতে না পারাটা বোধহয় একটু অমনোযোগিতার জন্যই সম্ভবত, কারণ নানাবিধ স্ট্রেস রেসপন্সের জন্যই এটা। এবং সেটার সাথে পরের যেই জায়গাটা বলছিল যে দম বন্ধ হয়ে আসছে, এটা কিন্তু অনেকটুকু আটকানো জায়গায় ভয় লাগে, ক্লস্ট্রোফোবিয়ার সাথে মিলে, যেটা একটা ভয়। এবং উনি যার কারণে বলছেন খোলা জায়গায় গোসল করছি, ছোট বাথরুমে টাতে উনি পছন্দ করছেন না থাকতে, বাসে উঠলে উনি দরজার কাছে চলে আসছেন, অনেক সময় দ্রুত দরজা খুলে বাইরে বের হয়ে এসে হাঁটছেন। এটা আবদ্ধ জায়গায় থাকলে অনেকেরই এটা একটা ভয় থাকে, এক একজনের এক একটা ভয় থাকে। এটা প্রাত্যহিক জীবনে যদি খুব ঝামেলা তৈরি না করে, এটাকে খুব বেশি নজর দেওয়ারও দরকার নেই। তবে যদি প্রাত্যহিক জীবনে ঝামেলা তৈরি করে, সেই ক্ষেত্রে উনি কাউন্সেলিংয়ে যেতে পারেন। আমার মনে হয় ঝামেলা তৈরি করছে আসলে, তাই না? একটু হয় না যে যানবাহনে চললে তো আমি আসলে সবসময় সুযোগ পাচ্ছি না যে দরজার কাছে চলে যাব, তাই না? যানবাহনে তো আমার ভিড় থাকে, লোকজনের গায়ের উপর দিয়ে গিয়ে তো আমি খুব খারাপ লাগছে, তখন তো আমার অবস্থাটা মানুষ বুঝবে না, তাই না? আমাদের দেশে মানুষ তো মানসিক স্বাস্থ্যটা বুঝতে চায় না, সেজন্য মানে ঠেলাঠেলি করে আমি যদি যেতে চাই, তখন উল্টো আমাকে পেছন থেকে হয়তো টেনে ধরবে বা আরেকজন সামনে থেকে ঠেলবে। তো একটু তো অসুবিধা হচ্ছে, ভালোই অসুবিধা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো লিফটে বললো যে লিফটে আরও লোকজন থাকে বলে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু আবদ্ধ জায়গার একটা ভয়টি হয়তো ঢুকে গেছে ভেতরে কোনো একটা সময় আর কি। সেটা আসলে চিকিৎসা তুমি যেটা বললে, হ্যাঁ সেটা দরকার আছে। একটা যেটা মনে হয় উনি অনেকগুলো ওনার লাইফের ক্রাইসিসের কথা বলছেন। আমরা অনেক সময় বলি যে ক্রাইসিস, ইন্টারভেনশন, নো ক্রাইসিস, ক্রাইসিস আবার ক্রাইসিস তৈরি করলে মোর ক্রাইসিস হয় আর কি। আমার কাছে এটা মনে হয় ওনার একটু প্রায়োরিটি সেট করা, যে একটা যেমন বিজনেসের রিলেটেড বলেছেন, একটা বলেছেন ওনার স্বীকৃতি নাই, একটা বলেছেন ওনার ভয়ের একটা ইস্যু আছে, আমরা ফোবিয়ার কথা যেটা বলেছে। এখন এগুলো তো সব সমস্যা, যদি সমাধানের দিকে আমরা ফোকাস করতে না পারি তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে বাড়তেই থাকবে। যেমন পরিবারের সাথে সম্পর্ক নিয়ে উনি অনেক কষ্টের মধ্যে আছেন। এখন ওয়াইফের সাথেও বলেছেন যে পারিবারিক জীবনেও কিছু ইস্যু রয়েছে, একটা বেবি আছে যে যার কাছ থেকে একটু আনন্দ পাওয়ার কথা, 6 বছরের বেবি, কিন্তু ওকে গোসল বা আদার্স কিছু করাতে গিয়েও কিন্তু উনি হচ্ছে। তাহলে এই কোনটা আসলে মোর প্রায়োরিটি? আমরা অনেক সময় বলি আর্জেন্ট, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, নাথিং। এমনও বিষয় হয়তো বা আছে যে এই মুহূর্তের জন্য ওনার হয়তো বা ভয়টা কাটানোই, যেটা বলছি প্রফেশনাল হেল্প নিলে উনি অন্য অনেকগুলোতেই সেটা কন্ট্রিবিউট করতে পারে। অথবা নিজের জীবনের স্বীকৃতি হয়তো বা উনি করেছে, এটা ঠিক আছে, অন্যরা দিচ্ছে না, কিন্তু আমিও যদি আমার একদম কাছের যে মানুষগুলো, আমার বেবি থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, সেইখানে যদি আমি প্রশান্তির জায়গাগুলো ক্রিয়েট করতে এখন না পারি, তাহলে কিন্তু আমি আরও অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ব। বিজনেস ওনার খারাপ যাচ্ছে, যেটা নিয়ে এখন পরিবার ওনাকে বুঝতে পারছে না, তাহলে আমি মন কষ্ট নিয়ে যদি প্রায়োরিটি সেট না করে সেই জায়গায় ফোকাস করে ডেভেলপ করতে না পারি, আমি কিন্তু আস্তে আস্তে আরও অন্ধকারে চলে যাব। তো আমরা বলি লাইফে কখনো কখনো প্রায়োরিটি সেট করতে হয়। এইটাও যদি করতে হয়, অনেক সময় আমাদের প্রফেশনালরা কিন্তু ওনাকে হেল্প করতে পারে। অর্থাৎ যে কোনো একটা ইস্যুকে নিয়ে উনি যদি ইন্টারভেনশনে যান, তখন ইন্টারভেনশন মানে চিকিৎসা আর কি, চিকিৎসার মধ্যে গেলে উনি এই জায়গাগুলোতে অনেকগুলো হয়তো বা আমরা বলি দিক নির্দেশনা উনি নিজেই খুঁজে নিতে পারবেন, যে আসলে আমি কি এত কন্ট্রিবিউট করলাম, এখন এটা নিয়ে মন খারাপ করবো, কারণ এগুলো তো সব হয়ে গেছে, উনি করেছেন। এটাকে নিয়ে মন খারাপ না করে আমার প্রাউড ফিল করা দরকার যে আমি করেছি, কিন্তু আমাকেও এখন দেখতে হবে, লার্নিংটা কিন্তু নিতে হবে। এখনও কি আমি সবার জন্যই এই চিন্তা করে বসে থাকবো, নাকি আমি আমার লাইফের, আমার যেহেতু বেবি আছে, ওয়াইফ আছে, আমি কি এইখানে ফোকাস করবো কিনা, আমার বিজনেসটাকে কিভাবে আবার রান করতে পারি। তো এইভাবে আমরা বলি জীবনে কখনো কখনো প্রায়োরিটি লিস্ট করতে হয় আমাদেরকে, আর্জেন্সিটাকে আর্জেন্সি হিসাবে দেখা। কারণ আপা যেটা বলছে, যদি আমার একটা বিষয় ডে টু ডে কাজকে হ্যাম্পার করে, তাহলে এটা তো প্রত্যেকটা জিনিসকেই হ্যাম্পার করে, কারণ দিন কিন্তু চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমি আরও ক্রাইসিসের মধ্যে পড়ছি। তো যে কোনো একটা জায়গায় যদি আমি পদক্ষেপটা নেই প্রফেশনাল কারোর কাছে, হয়তো বা এই জিনিসগুলো থেকে উনি বের হওয়ার একটা শক্তি খুঁজে পাবে আর কি। আর একটা সলিউশন, সমস্যা যেটা বলেছে যে চিনতে পারছেন, এটা অনেক সময় স্ট্রেস থেকেও হতে পারে, সব কিছু মিলে এত স্ট্রেস আমি নাও চিনতে পারি, কিন্তু এটা নিয়ে এখন ভাবলে, এটা মোর প্রায়োরিটি দিলে উনি কিন্তু ওনার বিজনেস থেকে দূরে সরে যেতে পারে, খারাপ লাগা তৈরি হতে পারে, ভয়গুলো পেয়ে বসতে পারে, ইনসিকিউরিটি আরও গ্রো করবে। এখন
আবদ্ধ জায়গার বিষয়গুলো করছে, একসময় দেখা গেল আমার পার্সোনাল লাইফ অথবা আমার আর্থিক জীবনের বিষয়গুলো আমাকে আরও ভয়ের মধ্যে ফেলে দিবে, তখন হয়তো বা সেটা গোসলখানা গিয়ে আরও বেশি ওই মুহূর্তে তো আমি একা, সে আমাকে আরও গ্রাস করতে পারে। একটু আমার যেটা একটা দুশ্চিন্তা কাজ করছে যে বাচ্চাটাকে গোসল করাতে গিয়েও অসুবিধা বোধ করছে। অনেক সময় না এই জিনিসগুলো, মানসিক ব্যাপারগুলো কিন্তু আমরা অন্যজনের উপরে ট্রান্সফার করে দিই। তো ও তো বাচ্চাটা তো এখন ছোট, ও আমরা হয়তো ভাবছি ও তো কিছু বুঝতে পারছে না যে বাবার ট্রমাটাইজড হচ্ছেন বা ফোবিয়ার মধ্যে চলে যাচ্ছেন, আমরা মনে করছি বাচ্চা কিছু বুঝতে পারছে না। বাচ্চারা কিন্তু ইমোশন খুব ক্যাচ করে। তো সেই জন্য কোনোভাবে বাচ্চাটা এফেক্টেড হয়ে যাবে কিনা, বাবার এই ভীতিটা বাচ্চার উপরে ট্রান্সফার হবে কিনা, মানে আমি বলছি না হবেই, ভয় দেখাতে চাচ্ছি না, কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। কারণ অনেক সময় হয় কি এই ব্যাপারগুলো আমরা আমাদের অজান্তেই আরেকজনের উপরে প্রতিস্থাপন করে ফেলি। তো এটা বোধহয় একটু মনে রাখলে ভালো হয়, কারণ এটাকে আমরা অবহেলা করলে, যেহেতু ফোন করেছেন নিশ্চয়ই অসুবিধা হচ্ছে বলে ফোন করেছেন, আমরা মনে করছি চিকিৎসার সেবাটা নেওয়া দরকার। আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম ম্যাম, আমি আমার ছেলের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। একটু আওয়াজ হচ্ছে, একটু শব্দ শুনতে পাচ্ছি। ম্যাম এখন ঠিক আছে? এখন ঠিক আছে, হ্যাঁ। জি, আসলে আমার ছেলের বয়স 13 চলতেছে, ক্লাস 7 এ পড়ে। ক্লাস 7 এ পড়ে? জি। আর ওর যে মানে আরো ক্লাসমেট যারা আছেন, ওদের সাথে যারা পড়ে বা ওর সমবয়সী যেগুলা, ওরা যেভাবে মানে চলাফেরা করে বা কথাবার্তা বলে, কিন্তু আমার ছেলেটা দেখা যায় কি যে ওই বয়সের সাথে তার কথা বলার ধরনটা একটু আলাদা। আচ্ছা, মানে আলাদা বলতে মানে কেমন, যে একটু ভারত থাকবে, ক্লাস 7 একজন ছাত্র, সেরকম আমি কিছু ই করি না, আর একটু বেশি কথা বলে। তো এটা আসলে আমি মানে কেমন যেন একটু নিজের কাছে যেন কেমন লাগে। স্কুলে দেওয়ার পর দেখা যায় ক্লাসে টিচাররা শুধু আমাকে কমপ্লেন আসতেছে, টিচার ক্লাস দিচ্ছে, সে কথা বলতেছে, ক্লাসে টিচার বিরক্ত ফিল করতেছে। অন্য বাচ্চাদের সাথে কথা বলছে, অন্য বাচ্চার সাথে কথা বলেছে, এবং ম্যাডাম ক্লাস নিতেছে কিন্তু সেখানে মানে মনোযোগী না। এমনি ক্লাসে স্কুলের পড়াগুলো শিখে যায়, ম্যাডামদেরকে জিজ্ঞেস করা হয়, ওনারা বলে যে হ্যাঁ আপনার ছেলে পড়া ঠিক দিচ্ছে, বা কিন্তু দুষ্টামি যে একটা মানে একটা লিমিটেড থাকে, সব ম্যাডামরা বলে যে দুষ্টামি করবে, কিন্তু আমরা যখন ক্লাস নিই তখন আপনার ছেলেকে আমি কিছু বলে বোঝাতে পারতেছি না যে এখন ক্লাস, এখন সে তার মতোই কথা বলতেছে, সে তার মতোই। মানে কথাটা কি অন্য বাচ্চাদের সাথে বলছে ক্লাস চলাকালীন? সে অন্য বাচ্চাদের সাথে। তো অন্য বাচ্চারা রেসপন্ড করছে ও যখন কথা বলছে, নাকি ওরা চুপ থাকছে? ওরা রেসপন্ড করছে। মানে শিক্ষকের ধারণা যে ওর কারণে একটু মানে ক্লাসের ডিসিপ্লিনটা রাখা যাচ্ছে না। জি ম্যাম, জি। আচ্ছা, এখন ম্যাডাম আর ও ক্লাস পড়ে 7 এ, কিন্তু ওর ফ্রেন্ড হলো ক্লাস 3, ক্লাস 4, মানে ওর জুনিয়র পোলাপান যেগুলো, ওদের সাথে চলাফেরা করে। আচ্ছা, এখন আসলে এটা মানে আমার নিজের কাছেও, আমি মানে অফিস থেকে যখন টিফিনের সময় স্কুলে যাই, যখন কমপ্লেন গুলো আসে, তখন বাবার জায়গা থেকে একটু মানে অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। এটাও কি স্কুল থেকে কমপ্লেন করছে যে ও ছোট ক্লাসের বাচ্চাদের সাথে বন্ধুত্ব করছে? না ম্যাম, এটা কমপ্লেন না, এটা আমার জায়গা থেকে আমি বলি যে তোমার সমবয়সী, তোমার তাদের সাথে তোমার ফ্রেন্ডশিপ হবে, কিন্তু তুমি কেন তোমার ক্লাস 4 এর ওরা কেন তোমার বন্ধু হবে, আর তুমি কেন ওদের বন্ধু হবে? দেখা যায় ওর ছোটগুলো আপনি ডাকতেছে, আরাফাত তুই কেমন আছিস, ওর দিব্যি মানে খুব ফ্রি নিতেছে, মানে ওর ইগুতে লাগতেছে না যে আমি তো ক্লাস 7 এ পড়ি, কিন্তু ও আমাকে ছোট হয়ে আমাকে কেন সে এইভাবেই করতেছে। আচ্ছা, ওকে। ওর ভাই বোন আছে আরো? না ম্যাম, কোনো ভাই বোন নেই, একটা ছেলে আমার। একটাই ছেলে, একদম একেবারে আর কোনো ভাই বা বোন নেই?
আচ্ছা, ও কি অনেকদিন পরে হয়েছে বিয়ের নাকি বিয়ের পর পরই হয়েছে? না ম্যাম, আমার বিয়ে হয়েছে 14 আমার ছেলের বয়স 13। আচ্ছা, মানে 2014-তে বিয়ে হয়েছে? জি জি, আমার 14 বছর চলতেছে ম্যাম। আমার ছেলের বয়স 13, মানে বিয়ে হওয়ার 1 বছর পরে। আচ্ছা, বিয়ের 1 বছর পরে। মানে আর কোনো বাচ্চাকে ইচ্ছে করে নেওয়া হয়নি নাকি? আসলে ম্যাম ইচ্ছে করে মাঝখানে অনেকটা দিন আমরা নিজেরা ইচ্ছা করে নেইনি, তারপরে চেষ্টা করা হয়েছে, মানে প্রবলেমের কারণে। আচ্ছা, তারপর আর হয়নি। ওকে, ও কি কখনো বলে ওর একটা ছোট ভাই বা বোন থাকলে ভালো হতো, কি কখনো বলে? ও মাঝে মধ্যে যখনই বলে তখন বলে যে আরেকটা বাবু তোমরা নেও না কেন, এটা বলে। সেটাই, ওর মনে একটা ছোট ভাই বা বোনের একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে ওর মধ্যে। হ্যাঁ, ওর ভিতরে এরকম আকাঙ্ক্ষা আছে, কিন্তু ওর আমি বুদ্ধিটার সাথে আমি পারতেছি না আসলে। মানে আম্মু আমার সাথে মাঝে মধ্যে মন খারাপ করে বলে যে তুমি ডাক্তার দেখাও বা এটা করো ওটা করো, এটা আমাকে বলে। তখন আসলে আমি অনেক সময় ধমক দিয়ে রাখি, চুপ করো এটা বলি। কোনটার জন্য ডাক্তার দেখাতে বলে? এই যে এইগুলার জন্য। এই যে স্কুলে যে কথাটা তো বেশি বলে, সেটা তোমার ছেলে এরকম বুদ্ধি শুদ্ধি কম, ক্লাস 7 এ পড়ে, বুদ্ধি ঠিক মতোই হয় না। কোথায় ও তো পড়াশোনা ঠিকই করছে, বুদ্ধি কম কোথায়? জি, পড়াশোনা ঠিকঠাক মতো করছে, কিন্তু তারপরেও ম্যাম মাঝখানে একটু ফাঁকি দিতে চায়। মানে সে ফাঁকি দেওয়া একটা জিনিস, আর বুদ্ধি কম হওয়া, ও কি মানসিক ভাবে পিছিয়ে আছে? ওর বয়সের তুলনায় কি পেছানো? তা তো মনে হচ্ছে না। ও তো পড়াশোনাতে কোনো অসুবিধা নেই শুনলাম। পড়াশোনা আছে ম্যাম, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু দেখি রেজাল্ট, মানে আমি একেবারে ফুললি 100-100 আশা করি না। আমাদের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আসলে আমরা যেটা সবসময় সমস্যা আমাদের কাছে লাগে সেটা হলো যে ওর বুদ্ধিটার সাথে আমি অন্য বাচ্চাদের সাথে আমি আচ্ছা, কম্পেয়ার করলে মনে হচ্ছে ওর বুদ্ধি কম। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে কিভাবে ওকে হেল্প করা যায় সেটাই প্রশ্ন। একটু লাইনে থাকতে হবে, আমাদের সময় ফুরিয়ে আসে চট করে। একটু লাইনে থাকলে ভালো হয়। কোনো প্রশ্ন আছে? যদি এইভাবে শুরু করতেন যে আমার ছেলের অনেকগুলো ভালো গুণ আছে আর এই সীমাবদ্ধতা আছে, যদি সেইভাবে শুরু করতে পারতেন তাহলে কি বলতেন? ওর ভালো গুণ কি আছে, ভালো কি আছে আপনার সন্তান? হোয়াট ইজ দ্য পজিটিভ? আসলে ভালো গুণ পড়াশোনাটা একসময় খুব ভালো মনোযোগী ছিল, এখন আস্তে আস্তে দেখি যে পড়াশোনা থেকে আমি ভালো গুণটাই শুনতে চেয়েছি। আসতেছে এর বাইরে মানে দক্ষতা, সৃজনশীলতা, দক্ষতা, মানে ক্রিয়েটিভিটি বলি আমরা, এর বাইরে কি দেখি আমরা মা বাবা হিসাবে? কখনো দেখেছি, বলেছি যে তোমার এই ভালো গুণ আছে? বললে কি বলি? এখন আমি আর আম্মুর সাথে একটু কথা বললে না, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একটা প্রশ্ন আমরা তো শুনলাম, কিছু কি অ্যাড করার আছে ছেলের ব্যাপারে? আর আরেকজন আমাদের অতিথি একটা প্রশ্ন করেছে যে ভালো কোয়ালিটি কি কি আছে ওর মধ্যে, মা হিসেবে কি দেখা যাচ্ছে? স্যার আসলে ভালো কিছু মানে এখন দেখতেই পাচ্ছি না, কারণ যেখানে মানুষের সামনে যায় মানে যে সবাই নানান ধরনের কথা বলে। কি বলে? বলে যে ও মানে যে যেরকম ওর বয়সটা সে তুলনায় ওর বুদ্ধি বিকাশের মানে ইয়ে নেই। মানে যে 5 বছরের 6 বছরের বাচ্চা সেরকম কথা বলে, সেরকম মানে যে চলাফেরা এরকম করে। একটা কথা 10 বার বললেও সেটা ওকে শুনাইতে পারবেন না। ওখানেই বসে আছে, ডাকবেন মানে যে সাড়া দিবে না এরকম। তারপরে তো ক্লাসে তো বসে না, টিচাররা তো খালি কমপ্লেন, মানে যে পড়ালেখা করতেই চায় না। আর একবার কথা বলতে লাগলে মানে যে আর কথা বলা ছাড়ে না, বলতেই থাকবে। ক্লাসে এক জায়গায় বসে না? না, ক্লাসে এক জায়গায় বসতে চায় না। আমরা যে জায়গায় বসে রেখাসি ওখান থেকে আরো 2-3টা বেঞ্চ মানে ঘোরা শেষ তার। এরকম একটা ছোট্ট প্রশ্ন ছিল, মানে যে কোনো কাজের একটা মানুষের মনোযোগী থাকে না, ওর মানে মনোযোগী নেয় ওই কাজটা। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, মানে পড়ালেখার বাইরে ছেলের সাথে সারা দিনে আপনারা কেউ এমনি কি গল্প করেন অন্য বিষয়ে 5 মিনিট 10 মিনিট? আসলে আমরা দুইজনই তো বাসায় থাকি না,
না 5 মিনিট 10 মিনিট বলছি মাত্র। সারা দিনে ফিরে এসে যখনই আসেন কখনো ছেলে কি অনুভব করলো, আজকে স্কুলে কি ঘটলো, পড়ালেখার বাইরে গল্প করেন? হ্যাঁ, এমনি মানে যে জিজ্ঞেস করলে যে আজকে স্কুলে কি পড়াইছে বা পড়ার বাইরে, পড়ালেখার বাইরে কথাবার্তা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পড়ার বাইরে কোনো কথা নেই। আচ্ছা, ও কি অতি চঞ্চল বাচ্চা বলা যায় ওকে? গল্প করে যে এই খেলাটা খেলবো, এটা করব, মানে যে খেলতে যাব, এইগুলোই বলে। আচ্ছা, মানে খালি মানে যে আপনি দুষ্টামি করে কিনা, করতে থাকবে, দুষ্টামি করে কিনা জি প্রশ্ন করো। ছেলে কি দুষ্টামি করে? ম্যাডাম আমি তাহলে একটু বলি, মানে ছোটবেলা ও ডে কেয়ারে ছিল, মানে যে অনেক চঞ্চলতা ছিল, মানে যে আমাকে মানে যে ওখানকার যে দায়িত্ব ছিল সেও মানে আরো অনেকে স্টাফেরা বলতো যে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। মানুষের বাচ্চাদের সাথে মানে দুষ্টামি করতো, মারামারি করতো, এরকম। তারপরে আমরা একসময় ডাক্তারের কাছে নিলাম হচ্ছে পিজিতে, মানে যদি অটিস্টিক বেবি যে ডাক্তারগুলো আছে ওনার কাছে নিলাম। ওখানকার এক ম্যাডাম বললো মানে যে আমাদের তো হাজবেন্ড ওয়াইফ দুইজনাকে অনেক রাগ করলো, অনেক বকা দিল যে আপনারা সুস্থ বাচ্চা নিয়ে আসছেন। তারপর ওখানে একটা ডে কেয়ার আছে, ওখানে আমাদের নিয়ে গেল যে দেখাইতে যে দেখেন তো ওই বাচ্চার সাথে এই বেবিটার কোনো মিল আছে, এ তো সুস্থ বাচ্চা। তারপরে ম্যাডাম ওখান থেকে আসলাম, আসার পর মাঝখানে ভালোই ছিল, মানে যে একটু বড় হলো, একটু দুষ্টামি কমলো। তা কিন্তু এখন তো মানে যে সে কথাই শুনে না, আমাদের কোনো কথাই শুনে না। বাবা মা তার কাছে ভালো না, অন্য মানুষ ভালো। মানে ঘরে যে কোনো কথা হয় ম্যাডাম, ঘরে তো দুই একটা কথা হতেই পারে, মানে যে সেগুলো কথা মানুষের সাথে যে শেয়ার করে সে, মানে যে আমরা ভালো না, তার মানুষই ভালো, অন্য মানুষ। ঠিক আছে, প্রশ্ন আছে? আমাদের সাথে তারা ভালো হয় না, এটাই বলে। অনেক অনেক ধন্যবাদ। মাও কি চাকরি করছে? জি ম্যাডাম, মানে যে আমিও একটু জব করি ছোটখাটো। আচ্ছা, ওকে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা আলোচনা করছে, একটু শুনলে ভালো হয়। ওকে মাকসুদ, সুন্দর একটা প্রশ্ন করেছো, তুমি প্রায় করো এই প্রশ্নটা যে ওর কোয়ালিটি কি কি আছে, শুনতে পেলাম না আমরা। প্রথম কথা হলো যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা এটাকে সাইকেল অফ ডেভেলপমেন্ট বলি। শিশুদের অনেক ধাপ আছে, বিকাশের অনেক ধাপ আছে। ওর বয়সটা কিন্তু 13, তো আমরা বলি যে মানে এটা বয়সন্ধিকালের একটা শুরু হয়েছে। 11-12 থেকে শুরু হয়ে যায়, ছেলেদের হয়তো বা অনেক একটু দেরি হতে পারে, বাট ওর 13 আছে। তো মা বাবা হিসেবে আমরা বলছি না আমরা সব জানি না আবার সব জানি, সেটা না। আমরা শুধু বলি যে এই সময়টায় কিন্তু ওর জন্য অনেকগুলো চ্যালেঞ্জ একসাথে হয়েছে। ওর শারীরিক পরিবর্তন হচ্ছে, তার হরমোনাল পরিবর্তন হবে, ফিজিক্যাল কন্ডিশনের হবে, তার ভালো লাগা খারাপ লাগাগুলোর অনেক ডিফারেন্স আসবে। তো আমাদের ওনারা বলছে আগে এমন ছিল বা আগে একটু ভালো ছিল মাঝখানে, এটা হতেই পারে, কিন্তু এই সময় ওনারা যা বলেছে আমি মনে করি যে মানে অস্বাভাবিক কোনো বিষয় হয়তো বা আছে কিনা, এটা তো সরাসরি কথা বললে আমরা বুঝতে পারবো যে তার ওইটা আছে কিনা। কিন্তু ওনারা যে ইনফরমেশন দিয়েছে, এই আমাদের কাছে এই অভিযোগগুলো অনেক আসে। মা বাবারা যখন নিয়ে আসে, এই ছেলে মেয়েগুলো হয়তো একটু বেশি প্রশ্ন করে বা অনেক কিছু জিজ্ঞাসা থাকে, টিচাররা শুধু কমপ্লেইনই দেয় যে ও এই বিষয়গুলো করছে। কিন্তু এই বাচ্চাটার যে স্বাভাবিক বিকাশের জন্য তার যে কথাবার্তা বলা, তার চাওয়া পায়, ছোট বাচ্চার সাথে মিশতে পারে, তার ইন্টারেস্টের সাথে হয়তো মিলছে, ছোট বাচ্চাকে বন্ধু হিসেবে নিতে পারে, এটা আবার তার ক্লাসমেটগুলোর সাথে কিন্তু কথা বলছে, এমন না যে তাদের সাথে কোনো তার যুক্ত নাই। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে ওর এই বিষয়গুলোকে প্রথমেই আমরা খুব নেগেটিভলি নিয়ে তার সাথে আমাদের কানেকশন বলি আমরা, এই কানেকশনটা হয়তো বা ছুটে গেছে। দুজনই জব করেন, এটা চ্যালেঞ্জিং জব, কিন্তু আমরা বলছি যে 5-10 মিনিটও কিন্তু আমাদের দিন শেষে এসে তার সাথে যদি আমরা কথাবার্তাগুলো বলি, ওর বলার একসময় কথা কিন্তু আর থাকবে না, কিন্তু এখন সে বলতে পারে না বলেই হয়তো বা অন্য জায়গায় ক্লাসে গিয়ে সেই কথাগুলো প্রকাশ করছে। তার মানে ঘরে একটা স্পেস তৈরি করতে হবে। আর ওর একটা সিবলিং নাই তো, ভাই বা বোন, ওর একটা অভাববোধ আছে। সে ছোট তার নিচের ক্লাসের ফ্রেন্ডের সাথে সে করতে পারে, এইটা তো তার আরেকটা ভালো দিক যে ছোটদেরকে সে গ্রহণ করতে পারছে। আমরা ভাবছি যে তার এটা বোধহয় ইম্যাচিউরিটি বা সে বোধহয় পরিপক্ক হয় না, কিন্তু আমরা যেটা বলি এই বিষয়টা নিয়ে অনেকে অনেক সময় বেশি চিন্তা করতেন যে আমরা আইকিউ বলতাম, যে তার বুদ্ধিমত্তা নিয়ে কোনো বিষয় থাকে কিনা, এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। মা বাবাও কিন্তু এই বিষয়টা উদ্বিগ্ন। আরেকটাকে বলি আমরা ইকিউ, ইমোশনাল কোশন বলি, বা মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, এইটাকে ম্যানেজ করতে গিয়ে অনেক সময়
আইকিউকে গুরুত্ব দিতে গেলে আমরা হারিয়ে ফেলি। ওর সোশ্যালাইজেশন হচ্ছে, কথা বলছে, এক্সপ্লোর করছে, করে এখন আমাদের যদি মনে হয় ওনাদের এই যে চিন্তা ভাবনা আছে, এটা এখন ওর 13 হয়েছে, যদি শিশুদেরকেও এখন ভালোভাবে দেখা হয়, একটু অস্থিরতা অথবা অমনোযোগী যদি থাকে, সেটা যদি আসলে ডিটেক্ট না হয়, আমরা শুধুই হয়তো তাকে লেবেলিং করছি, ফলে তার কিন্তু ভালো বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি না। এখন ওনারা জিজ্ঞেস করলাম যে কোনো ভালো বিষয় আছে কিনা, ফলে আমাদের বলা হয় যে আমাদের ব্রেনের সামনে ওকে নিয়ে একটা নেগেটিভ চিত্র তৈরি হয়ে গেছে। কিন্তু আমার বাচ্চাটাকে যদি এইভাবে বলতে পারি যে তোমার সব নেগেটিভগুলো নিয়ে আমরা তোমাকে ভালোবাসি, এখন আসো আমরা কি করতে পারি, এটাকে কিন্তু গ্রহণ করতে হবে। কারণ আমার সন্তান তো, দিন শেষে আমরা সবাই একই ছাদের নিচে একই ঘরের সাথে আছি, আমরা এটাকে বলে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, সেই জায়গাটা করা দরকার। আরেকটা হচ্ছে ভালো কোয়ালিটিগুলো ওকে বলা, যে তোমার মধ্যে ভালো কোয়ালিটিগুলো আছে বলা। এবং আমি বলবো যে এটা অসুস্থতা না, মা বাবাও চাইলে ওনারা দুইজনেও গিয়ে কথা বলতে পারেন। কিন্তু আজকে যেমন আমাদের সাথে কথা বলেছেন, এটা তো একটা ছোট্ট জায়গা, ছোট্ট সময় নিয়ে কথা বলেছেন, ওনারাও বেসিক কিছু ইনফরমেশন পেলে যে এই বাচ্চাটার জন্য করণীয়, ওনাদেরও কি আছে। আমরা জব করছি কেন, বলবো যে বাচ্চার জন্য, কিন্তু বাচ্চা কিন্তু কোনো না কোনোভাবে একটা শূন্যতা তার মাঝে তৈরি হচ্ছে, মা বাবাকেও পাচ্ছে না, ঘরে তার কোনো ছোট ভাই বোন নেই, তাহলে এই 13 বছরের বাচ্চাটা তার এই আবেগগুলো কার সাথে শেয়ার করবে, কোথায় বলবে? আমাদের কাছ থেকে কিন্তু আরও কানেকশন হারিয়ে যাবে। এখন হয়তো বলছে মা বাবা ভালো না, বলছে না একটা কথা গিয়ে বলে ফেলে, আসলে এটা কিন্তু তার মনের একদম ভিতরের কথা না, তার রাগ হচ্ছে বলে ফেলতেছে, কারণ মা বাবা সারাদিন নেগেটিভ বলছে। তো আমাদের আসলে নিজেরা যখন চর্চা করে শুরু করবো পজিটিভলি, বাচ্চার এই বিষয়গুলো হয়তো বা অনেকটাই ম্যানেজ হবে বলে ওনার তথ্য মতে আমার কাছে মনে হচ্ছে। আর তার বাইরেও যদি ওনারা মনে করে, তাহলে একজন প্রফেশনাল কাছে 3 জনই যেতে পারে। বাচ্চা এমন বলতে পারে আমার কোনো প্রবলেম নাই, তোমরা যাও। আমরা ভাবছি আমাদের কোনো প্রবলেম নাই, ওর প্রবলেম, কিন্তু এটা আমাদের একটা সংকট। এই উই ফিলিংটা যদি থাকে আমরা, তাহলে বোধহয় ওইভাবে ওনারা একটু ভিজিট করতে পারেন, এটা ওইভাবে দেখতে পারেন। বাবা মা বোধহয় একটু বেশি অ্যাংশাস মনে হচ্ছে। এবং আরেকটা জায়গা, যেহেতু একটাই বাচ্চা, বাচ্চার কাছে প্রত্যাশা কি একটু বেশি নাকি, কারণ সব চাহিদা বোধহয় একটা বাচ্চার উপর দিয়ে দিচ্ছি। এবং একটা মেসেজ বোধহয় বাচ্চার কাছে আসছে অবচেতনভাবে, যে তুমি বড় হয়েও না, তোমাকে আমরা করে দিচ্ছি, ডোন্ট গ্রো আপ। এবং যে কারণে বলছে যে ইগোতে লাগছে না, ইগোতে তো না লাগাই ভালো, যে আমি বড় ছোট সবার সাথে মিশতে পারছি। এবং ফাঁকি দিচ্ছে বাচ্চা, ফাঁকি দিতে কিন্তু বুদ্ধি লাগে, বোকারা কিন্তু ফাঁকি সহজে দিতে পারে না। ও ফাঁকি দিচ্ছে মানে ওর বুদ্ধি আছে, দুষ্টুমি করছে মানে বুদ্ধি আছে। এবং বাবা মার প্রশংসার জায়গাটা আসলেই অভাব, যেটা ভাই বললেন, প্রশংসার অভাব হচ্ছে। এবং বাবা যতটুকু বলছেন, মা কি আরও একটু বেশি ইতিবাচক হবেন কিনা, কারণ মার ক্ষেত্রে বোধহয় ইতিবাচকের জায়গাটা আরও একটু কমে আসছে সেই জায়গাটা। এবং বাচ্চাটা যেহেতু ছোটবেলা থেকে ডে কেয়ারে ছিল, বাবা মার সাথে ওর বন্ডিংটাও বোধহয় খুব একটা ভালো হয়নি, বা সে নিরাপদ বোধ করছে না তার অ্যাটাচমেন্টের জায়গাটা। আর আমাদের ডে কেয়ারে না যারা কেয়ারার থাকে, তারা খুব মানে প্রশিক্ষণ প্রাপ্ত না, তো বাচ্চাদের কিভাবে হ্যান্ডেল করতে হয় ওনারা জানে না। এবং এটা যদি অনিরাপদ ইনসিকিউরড অ্যাটাচমেন্ট হয়, সেই জায়গাটা কিন্তু ওনারা যদি চান একটু ইভ্যালুয়েট করাতে পারেন পেশাগত জায়গা থেকে। কিন্তু এটার কারণেও হয়তো বাচ্চাটা বাসায় বাবা মাকে বিশ্বাস না করে বাইরের লোকদের কাছে হয়তো নিজেকে অ্যাভেলেবেল মনে করছে। এবং আমাদের প্রত্যেকেরই প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যার কথা বলার একটা আর্জ তৈরি হয়, বাচ্চা সেই আর্জটা বাসায় খরচ করতে পারছে না দেখেই কিন্তু বাইরে খরচ করছে। সেই জায়গাটা, এটা কিন্তু বরং একদিক থেকে ভালো যে বাচ্চাটা অন্তত কথাগুলো বলছে, সে জমিয়ে রাখছে না। সেটাই। তাহলে তোমার কি ওর মতো কোনো রেকমেন্ডেশন আছে যে কোথাও মানে অ্যাটাচমেন্টের জায়গাটা যদি ওনারা মনে করেন যে ইনসিকিউরড অ্যাটাচমেন্ট কিনা, সেটা ওনারা পেশাগত জায়গায় যেটা ভাই বললেন যে 3 জন মিলেও একবার যেতে পারে, অথবা বাবা মাও যে একটা সাহায্য তো নিতেই পারে। ওকে, ঠিক আছে। তো আমাদের বোধহয় সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা বিষয়টা নিয়ে একটু আলাপ করি। আসলে তুমি তো কিচ্ছু বলতে পারোনি, তুমি একটু বলে একটু সাজিদার জন্য সময় রেখো। সাজিদা অনেক পড়াশোনা করে আসছে, অনেক কিছু খুব সুন্দর করে বলেছেন, কথায় এসছে আমাদের। আমরা শুধু বলি যে একটা সাময়িক সমস্যার সমাধানের পরিবর্তে চিরস্থায়ী একটা সমাধানের দিকে মানুষ যাচ্ছে, নিজেকে মেরে ফেলছে, এটা আসলে কোনো সমাধান না। লাইফ ফার্স্ট, বেঁচে আছি মানে অনেক কিছু করার আছে। আমাদের জীবনে হতাশা, দুঃখ, কষ্ট, বেদনা সবই থাকবে। আমাদের অনেক কারণ থাকতে পারে, বায়োফ্যাক্টর আমরা বলি, যে আমাদের ব্রেন কেমিক্যালের চেঞ্জ, আমাদের ট্রমা বলি আমরা কোনোভাবে হয়তো বা কোনো সাইকিয়াট্রিক
রোগ আমার ভিতরে আছে আমি হয়তো বা জানি না, সেটা হয়তো বা আমার কোনো একটা জায়গায় গিয়ে ট্রিগার করে আমাকে আত্মহত্যার একটা প্রবণতা আমার ভিতরে তৈরি করেছে। একটা হচ্ছে যে আমাদের পরিবারের বা যে কেউ যদি আমরা এই বিষয়টাকে তার সাথে কথা বলতে গিয়ে কখনো বুঝতে পারি সে নিজেকে মেরে ফেলতে চায়, আমাদের অনেক বেশি যত্নশীল হতে হবে। মানে তুই মরে যা, মরে গেলেই ভালো, আর এটা তুই অভিনয় করতেছিস বা ও এটা অভিনয় করে, এই কথাগুলো ভুলেও যাতে আমরা না করি। কারণ এই ধরনের যারা অ্যাটেম্প নেয় তারা কোনো না কোনোভাবে জানান দেয় যে আমি বাঁচতে চাই আসলে। তো আমাদের খুবই কনসার্ন হয়ে বিষয়গুলোকে দেখা, এবং যদি তার কোনো সাইকিয়াট্রিক কোনো ইস্যু থেকে থাকে অবশ্যই সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট আমাদের নিতে হবে সমস্ত ভুল ধারণার বাইরে গিয়ে। পাশাপাশি তার এখান থেকে বের হওয়ার জন্য সাইকোলজিক্যাল যে সাপোর্ট সিস্টেম আছে এটাকেও সংযুক্ত করতে পারে। ফাইনালি পরিবারকে যুক্ত হতে হবে, তাহলে যে কারণগুলো আছে কারণগুলো দিয়ে সে কোনো ফাইনাল ডিসিশনে যাবে না যেটা তার জীবনটাকে শেষ করে দেয় আর কি। লাইফ ফার্স্ট। তুমি একটু অ্যাড করো, তোমার বেশ কিছু কথা বলা সম্ভব হয়নি, সময় খুবই কম। এটা কি কোনোভাবে মানসিক স্বাস্থ্য পেশাজীবীরা বের করতে পারেন? এরকম আসলে খুব বড় কোনো অ্যাসেসমেন্ট বা প্রশ্নপত্র আসলে নেই। আমরা যেটা বলছিলাম যে 90 সেকেন্ডের একটা ইম্পালস আসে, মাথায় উদ্দীপনা আসে এর মধ্যেই, এবং কেউ যদি কখনো মনে করে যে আমি ফাঁদে পড়ে গেছি, এই ফাঁদে পড়ে গেছি এটা বুঝতে পারাটা খুব জরুরি এবং সাহায্য চাওয়াটা জরুরি এক। এবং আমার আশেপাশের মানুষ সে যদি কখনো এই ধরনের তার ঘুমের অসুবিধা হচ্ছে, খাওয়ার অসুবিধা হচ্ছে বা কোনো সার্টেন বিহেভিয়ারের পরিবর্তন হয় হঠাৎ করে, তখন একটু খেয়াল রাখা দরকার। কিন্তু তারপরও সবসময় খেয়াল রাখলেও যে পাশের মানুষটা সবসময় বুঝছে তা না। যদি বুঝতে পারতো তাহলে প্রতি 30 সেকেন্ডে একজন করে সুইসাইড করতেন না। কাজেই অ্যাক্টিভ লিসেনিংয়ের জায়গাটা আমি বলবো যে আমরা বোধহয় আজকাল শুনি খুবই কম, বলি অনেক বেশি, বলার তাগিদটা অনেক বেশি। আমরা কি একটু শুনতে পারি নাকি আমার পাশের মানুষটার কাছ থেকে যে তোমার কি ফাঁদে পড়ার অনুভূতি হচ্ছে কিনা? যদি সেটা আমরা শুনতে পারি, অন্তত আমি প্রথম লাইনে তার পাশে থাকতে পারি বা তাকে বলতে পারি যে তুমি কোথাও যেয়ে সাহায্য নাও। ওকে, আমাদের সময়ও শেষ, তোমাদের কথাও শেষ করছি আজকে, ধন্যবাদ জানিয়ে। আর সুপ্রিয় দর্শক, এবার বিদায় নিতে হবে, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আমাদের আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে কোনো একটি মানুষের বিশেষ কিছু বৈশিষ্ট্য যদি আমার খুব অগ্রহণযোগ্য মনে হয়, অপছন্দ হয়, তাহলে সেই মানুষটিকে তারপরেও কি আমি আমার মানে জীবনসঙ্গী করব কিনা, হয়তো আমাকে বা আমার তাকে আমি তারপরেও ভালোবাসবো কিনা। আমার মনে হচ্ছে মানুষটির কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমি একদম পছন্দ করছি না, কিন্তু তারপরেও মনে হয় আমি তাকে ভালোবাসি। আসলে এর এত অগ্রহণযোগ্যতার মধ্যেও ভালোবাসা কি সম্ভব কিনা সেটি আসলে একটা প্রশ্ন হতে পারে। কারণ অনেকেই আমাদের কাছে এসে বলে যে আমার সঙ্গীকে আমার একদম ভালো লাগে না, কিন্তু আমি না ভালোবাসি। তো এই ভালোবাসিটা কোত্থেকে হচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।